আচ্ছা, SC 180টা দেখে নাও। কোশ্চেন MCQ প্রথম দেখো, বলছে দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত কি? টেস্ট ক্রস মানে 1:1, এটা এক সংকর হলে, দ্বিসংকর হলে 1:1:1:1, চারটা 1 হবে। বিটি তুলো কোন রোগ কোনটির প্রতিরোধ সক্ষম? বিটি তুলো কোনটির প্রতিরোধে সক্ষম? বিটি তুলো হচ্ছে পতঙ্গ পেস্ট। ওকে, বিটি তুলো পতঙ্গ এসে খাবে, মরে যাবে। একটি গৌণ বায়ু দূষক কোনটা? বারবার বলেছিলাম PN যেখানে থাকবে গৌণ দূষকের নাম ওখানে লিখে দিবে। মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম কোনটা? মেন্ডেল তত্ত্বের অসম্পূর্ণ প্রকর্তা প্রথম, সহপ্রকর্তা হবে, লিঙ্কেজও হবে, তাহলে এখানে সবগুলো হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। PBR এ P4 কি? P4 বলেছি প্লাজমিড, BR4 বলিবার রড্রিগেজ, 320 হচ্ছে নাম্বার অফ আইসোলেশন কতবারে আবিষ্কার হয়েছে। ইভ্যালুয়েশন শব্দের প্রবর্তক কি? স্পেন্সার। ইভ্যালুয়েশন শব্দের প্রবর্তক কে? স্পেন্সার। কোনটি অ্যান্টিবডি প্লাসেন্টা ভেদ করে যেতে পারে? আমরা বারবার বলেছি প্লাসেন্টা ভেদ করতে পারে ম্যাটারনাল অ্যান্টিবডি IgG। পরের কোশ্চেন, ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নেয়? ইন্টারফেরন ভাইরাসের ক্ষেত্রে। GPP ও NPP এর সম্পর্ক কি? ওকে, GPP আর NPP এর সম্পর্ক বলছি, দেখো NPP সমান GPP মাইনাস R। ওকে, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি সমান হচ্ছে GPP মাইনাস R, তো R ইকুয়াল টু কি হবে? GPP মাইনাস NPP। R ইকুয়াল টু GPP মাইনাস NPP, ঠিকই আছে। কোনটি শিশু সন্তান প্রসবে সহায়ক হরমোন? বাচ্চার জন্মের সময় কোন হরমোনটি সহায়তা করে? অক্সিটোসিন। হ্যাঁ, অবশ্যই অক্সিটোসিনের ভূমিকা আছে। প্রসবে হরমোনের ভূমিকা ওটা তোমার 17 বইতে আছে শেষের দিকে। ওকে, সব হরমোনের ভূমিকা আছে, অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, রিল্যাক্সিন, সব কয়টি প্রসবে সব কয়টি হরমোন সহায়তা করে। তারপরে কোশ্চেন আছে, পুরুষদের ক্ষেত্রে গর্ভনিরোধ পদ্ধতি কোনটা সম্পূর্ণ? পুরুষদের ক্ষেত্রে কি হবে? পুরুষদের ক্ষেত্রে ভাই ডিফারেন্স কেটে বাদ দিতে হবে, ভাস্টেক্টমি। সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে কটি নিউক্লিয়াস কোষ থাকে? 7 সেল 8 নিউক্লিয়াস, 7টা কোষ 8টা নিউক্লিয়াস। প্রাণী কোষে যে RNA সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে রাইবোজোমাল RNA, তাহলে সব থেকে বেশি কোন RNA থাকে? RNA। এবার এসে কেউ তোমরা দেখো, ভ্রূণ দশায় জরায়ুর গাত্রে রোপিত হয় কোনটি? মানে কোন ভ্রূণের কোন দশায় যে ভ্রূণটি জরায়ুর গাত্রে রোপিত হয় সেটা ব্লাস্টুলা, ব্লাস্টোসিস্ট। একটি স্পারমাটিটের ক্রোমোজোম সংখ্যা কত? আমাদের নর্মাল বডির যে কোষ আছে তার থেকে মানে অর্ধেক থাকে আমাদের স্পার্মে, N থাকে, আমাদের বডি হলে 2N, ওটা হচ্ছে N, তাহলে N ইকুয়াল টু কি হবে? 23। পরে কোশ্চেন আছে, একটি প্রোক্যারিওটিক কোষে সংশ্লেষে সূচনাকারী কোষটির নাম কি? কোশ্চেনটা একটু রং আছে, বলছে প্রোক্যারিওটিক কোষে প্রোটিন তৈরি করে কে? তাহলে যদি আমরা অঙ্গাণু, কোন অঙ্গাণু? তাহলে রাইবোজোম। অথবা কোডের নাম, যে কোন কোডটা প্রথম প্রোটিন তৈরি করে, তাহলে হবে মিথিওনিন, AUG কোডন। HCG কোথা থেকে খরিত হয়? HCG প্লাসেন্টা থেকে খরিত হয়। একটি প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতার উদাহরণ দাও। মানে যেটা নিষ্ক্রিয় আছে আমাদের বডিতে আছে, ন্যাচারালি আমরা পেয়েছি, মায়ের বডি থেকে পেয়েছি। একটা ম্যাটারনাল অ্যান্টিবডি IgG, আর একটা দুধ থেকে পায় বাচ্চারা IgA। একটি হাইব্রিড ভিগর বা হেটারিসিসের উদাহরণ দাও। আমরা এর আগেও বলেছি হাইব্রিড ভিগর বা হেটারিসিস মানে হচ্ছে দুটি বিপরীতধর্মী জীবের সংকরায়ন ঘটিয়ে এমন একটা অপত্য পাবো যে অপত্যটা তাদের ম্যাটারনাল মানে বাবা মা থেকে অনেক উন্নত। যেমন আমাদের উদাহরণ হচ্ছে IR8, পুষা, জয়া, জয়ন্তী, সোনালিকা, কল্যাণ, সোনা, এইসব যেগুলো আছে হাইব্রিড প্রজাতিগুলো। ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট, উত্তরাখণ্ডের জিম করবেট প্রথম ভারতের জাতীয় উদ্যান। আফিমের একটি উৎস, আফিমের কোথা থেকে পাওয়া যায়? আফিম হচ্ছে কফি গাছ আছে না, তো কফি গাছের ফলের রস কফি গাছ থেকে পাওয়া যায়, অথবা আর কোথা থেকে? পোস্ত থেকে পাওয়া যায়। ওকে, এবার এখানে কিছুগুলো কোশ্চেনকে আমরা আলোচনা করব, কিছুগুলোকে আলোচনা করব না। কোনগুলোকে আলোচনা করবো, কোনগুলোকে করবো না? যে কোশ্চেনগুলো আমরা বারবার এর আগেও PDF-গুলোতে দিয়েছি ওগুলোকে এখানে দেখাবো না, তবুও একবার বলে দিই। অ্যাপোমিক্সিস কি? ওগুলো করানো হয়েছে। পলিএমব্রয়নি কি? ওটাও করানো হয়েছে। পলিএমব্রয়নি মানে যখন একটি বীজ থেকে একাধিক ভ্রূণ উৎপন্ন হবে তখন আমরা পলিএমব্রয়নি। এক্সাম্পল হচ্ছে পাইনাস সাইকাস। নিউক্লিওজেম কি? এর আগেও করানো হয়েছে। টিকা কাকে বলে তোমরা একটু রিডিং করে নিবে। ওকে, বাইরে থেকে প্রবেশ করানো হয় দেহে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য। BCG-র পুরো নাম ব্যাসিলাস কালমেটিক ইউরিন। GMO কি? বলেছে চিরাচরিত ব্রিডিংয়ের পরিবর্তে যদি আমরা কোনো উদ্ভিদ, প্রাণী অথবা কোনো মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়া বা ছত্রাক এদের বডিতে যখন জিন প্রবেশ করিয়ে নতুন প্রজাতির জীব সৃষ্টি করবো তখন ওকে আমরা GMO বলবো। GMO-এর উদাহরণ হচ্ছে ট্রান্সজেনিক ইঁদুর প্রাণীদের ক্ষেত্রে, আর উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে? BT তুলা আর হচ্ছে BT বেগুন। জৈব বিবর্ধন কি? এর আগেও আলোচনা করা হয়েছে। জৈব বিবর্ধন মানে হচ্ছে যে DDT জমিতে মারা হচ্ছিল, জমিতে সাপোজ ওর পরিমাণটা 0.02 বা 0.01 ppm।
এবার ওইটা যখন পুকুরে চলে এসে মিশলো, পুকুরে ফাইটোপ্লাঙ্কটন, ওকে জুপ্লাঙ্কটন খেলো, ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন, তারপরে ছোটো মাছ বড়ো মাছ, যখন মাছের বডিতে এলো ওটা 1 পয়েন্ট সামথিং হয়ে গেলো, আর যখন ওটা পাখি খেলো তখন ওর বডিতে 100 ppm হলো। তাহলে যে বিষক্রিয়ার পরিমাণ প্রতিটা টপিক স্তরে যে বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে জৈব বিবর্ধন। মানে প্রতিটা টপিক স্তরে বিষক্রিয়ার পরিমাণটা বা গাঢ়ত্বের পরিমাণটা বাড়ছে, ওটা হচ্ছে কি জৈব বিবর্ধন। এর এক্সাম্পল হচ্ছে কি ডিডিটি। পরে অথবা দিয়ে আছে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সময়কাল কত? সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল 1979-এ, আর যে জায়গায় হয়েছিল কেরালার পাল্লাকাট জেলায়। কিসের জন্য হয়েছিল? ওখানে একটা জলবিদ্যুৎ তৈরি করা হয়েছিল, আর ওরা ওখানে যে নেচার প্রেমী মানুষ, এনজিও সংস্থার কিছু মানুষগুলো আছে, ওরা বলছে প্রজাতিগুলোকে রক্ষা করতে হবে, জলবিদ্যুৎ বন্ধ করতে হবে। 1985 সালে এই কাজটা বন্ধ হয়েছিল, রাজীব গান্ধী তখনকার প্রধানমন্ত্রী। ওকে, আচ্ছা, এবার এখান থেকে 3 মার্কের কোশ্চেনগুলো আলোচনা করে দিই। 3 মার্কের প্রথম কোশ্চেন আছে ভাসেক্টমি আর টিউবেক্টমি কি? সম্পূর্ণ গর্ভধারণ বন্ধ করার জন্য সার্জিক্যাল পদ্ধতি দুটো আছে, ভাসেক্টমি টিউবেক্টমি। ভাসেক্টমি মানে পুরুষদের যে শুক্রাশয়ের যে শুক্রনালী থাকে, ভাস ডিফারেন্স, ওটা কেটে বেঁধে দেওয়াকে বলে ভাসেক্টমি। স্ত্রীদের যে ফেলোপিয়ান টিউব আছে, ফেলোপিয়ান টিউব কেটে বেঁধে দেওয়াকে বলে টিউবেক্টমি। ওকে, আইইউডি কি? আইইউডি কি? এমনিওসিন্থেসিসের তাৎপর্য। আইইউডি হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, যেটা হচ্ছে জরায়ুতে রোপণ করে দেওয়া হয়, যেটা এক প্রকার কেমিক্যাল ক্ষরণ করে, তারপরে ফার্টিলাইজেশন হয় না। আর হচ্ছে এমনিওসিন্থেসিস কি? এমনিওসিন্থেসিস হচ্ছে এমনিটিক ফ্লুইড থেকে পাওয়া লিকুইডটাকে নিয়ে, ওই লিকুইডটাকে নিয়ে পর্যবেক্ষণ করাকে বলে এমনিওসিন্থেসিস। এবার ওই এমনিওসিন্থেসিসের সাহায্যে কী জানা যায়? যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয়, কিন্তু ওটা করা ঠিক নয়। যেটার জন্য করা হয় সেটা হচ্ছে ক্রোমোজোমের অস্বাভাবিক আছে কিনা ওটা জানার জন্য। পরে কোশ্চেন হচ্ছে বায়োপেটেন্ট কাকে বলে? বায়োপেটেন্ট, প্রথম কথা পেটেন্ট মানে কি? তুমি একটা জমি কিনেছো, এবার সেই জমিটা তোমার নামে কবে হবে? যখন তুমি ওটা রেজিস্ট্রি করবে। বায়োপেটেন্ট ওই রকম, মানে যাকে বাণিজ্যিক পেটেন্ট হলো সরকার প্রদত্ত উদ্ভাবনাকে দেওয়া অধিকার, যা অন্যান্যরা বাণিজ্যিক ব্যবহার করতে পারে না। যখন পেটেন্টকে জৈবিক ব্যাপারে তা দেওয়া হয়, অনুমতি প্রদান করা হয়, তখন তাকে বায়োপেটেন্ট বলে। ওকে, এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়োপেটেন্ট মানে কি? মানে হচ্ছে অধিকার দেওয়া। পেটেন্ট মানে কি? অধিকার দেওয়া, সরকার কর্তৃক দেওয়া কিছু অধিকার। পেটেন্ট, সরকারকে পেটেন্ট দিয়েছে, অধিকার দিয়েছে যে তোমরা ওটাকে চালাতে পারো, নাহলে কেউ চালানো যাবে না। কী বললাম বুঝতে পেরেছ? যে কোনো একটা সাপোজ কোনো একটা গাছ আছে, নিম গাছ, এবার হচ্ছে অথবা তুলসী গাছ, এগুলো যদি গুণাগুণ একটা লোকাল এরিয়ার মানুষ জানে, কিন্তু বাইরে থেকে কেউ এসছে, ওকে লুট করে নিয়ে গিয়ে বলছে নিজের নামে চালাচ্ছে, তো এইগুলোকে কি হবে? ওগুলো করা যাবে না। যাকে পারমিশন দেওয়া হবে ওই কাজটা করা যাবে। সেটা হচ্ছে কি বায়োপেটেন্টের মধ্যে পড়ে। সরকার অনুমতি দেবে, সরকার থেকে উপযুক্ত অনুমতি নেওয়া। সিডিএনএটা কি? যে এমআরএনএ, আমরা জানি ডিএনএ থেকে কি হয়? এমআরএনএ তৈরি হয়, কিন্তু যদি উল্টোটা হয়, এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়, রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইমের সাহায্যে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাহায্যে এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হবে বলে সিডিএনএ। মানে এমআরএনএ থেকে যদি উল্টো ডিএনএ তৈরি হয়। পরে কোশ্চেন আছে পিসিআর এর তাৎপর্য কি? মানে পিসিআর এর গুরুত্ব। পিসিআর এর ফলে কি হচ্ছে? প্রথম হচ্ছে ডিএনএ সজ্জা, ডিএনএ যে বেশ স্ট্যান্ড আছে, ওর মাল্টিপল কপি বানাতে পারবো। ভেক্টরের সাহায্যে ওর অন্তর্বর্তী ক্লোনিং করা যাবে, মানে ডিএনএ খণ্ডের অবস্থান নির্ণয় করা যাবে, রোগ নির্ণয় করা যাবে, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, এগুলোর ক্ষেত্রে পিসিআর এর অনেক গুরুত্ব আছে। বায়োপাইরেসি কি? ওকে, ওই বায়োপাইরেসি আর বায়োপেটেন্ট দুটো হচ্ছে ইলিগ্যাল টাইপের একটু বায়োপাইরেসিটা। কিছু সংগঠন বা সংস্থা এমন আছে যারা বড় বড় কোম্পানি, ওগুলো কোনো একটা লোকালে নিয়ে আসছে, এখানে নিম গাছ আছে, নিম গাছ থেকে মানুষ নিম তেল নিল, নিম তেলের মানুষ এখানকার লোকাল মানুষরা বললো যে আমাদের নিম তেল এই কাজে লাগে, এগুলো ভালো, ওকে, অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। তো ওরা কি করলো? মানুষের বুদ্ধিটাকে নিয়ে তারা নিজে বড় বড় কোম্পানি নিজের নামে চালাচ্ছে। তো এইগুলোকে বলে বায়োপাইরেসি। ওকে, মানে লুণ্ঠন করছে একটা কখনো জৈবিক সম্পদকে ওরা লুণ্ঠন করছে, ওর ব্যাপারে জ্ঞানটা জেনে। ওকে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। মানব ইনসুলিনের ধাপ, এটা বলেছি, দুটো কোশ্চেন একটা ভিডিওতে করাবো। একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের স্ত্রীলিঙ্গের উৎপত্তির গঠন, আরেকটা হচ্ছে তোমার যে মানুষের ইনসুলিনের উৎপাদনের ধাপগুলো। ওকে, পরে কোশ্চেন আছে আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্র সহ বর্ণনা করতে। একটা অ্যান্টিবডির চিত্রটা আমি শর্টকাটে বর্ণনা করছি, তোমাদের এখানে আছে, তোমরা এখান থেকে দেখে লিখতে পারো। অ্যান্টিবডির ছবিটা তোমরা দেখছো, অ্যান্টিবডি হচ্ছে ওয়াই অক্ষরের মধ্যে দুটো চেন থাকে, একটা ভারী চেন দুটো আর দুটো হালকা চেন। ভারী চেনগুলো বড় বড় মোটা চেন, আর হালকা চেনগুলো সাইডে আছে। তাহলে দেখো, এবার হচ্ছে ওই যেখানে আমার ভারী চেন আর হালকা চেন মিক্সড আছে, ওয়াই যেখানে ডবল ওয়াই মতো আছে, তো ওখানে কি আছে? পরিবর্তনশীল অংশ আছে। ওকে, তো সেই পরিবর্তনশীল অঙ্গ মানে ওগুলো ভেঙে গিয়ে ওগুলো চেঞ্জ হয়। ওকে, আর হচ্ছে হালকা চেনও
যুক্ত আছে মানে সালফাইড বন্ড দ্বারা, ভারী চেনও যুক্ত আছে সালফাইড বন্ড দ্বারা। আর অ্যান্টিজেনটা যেখানে এসে বাইন্ড হবে সেটা ওই পরিবর্তনশীল অংশে। তাহলে কি আছে, ভারী চেন ও হালকা চেন, দুই জোড়া ভারী চেন, মানে দুই জোড়া টোটাল চেন আছে, এক জোড়া ভারী চেন, এক জোড়া হালকা চেন। আর ডায়াল সালফেট বন্ড কোথায় আছে, প্রত্যেক অ্যান্টিবডিতে 3টি ডায়াল সালফেট বন্ড রয়েছে, মানে একটি বড় থাকে যেটি 2টি ভারী শৃঙ্খলের মাঝে, আর বাকি 2টি থাকে ভারী আর হালকা চেনের মাঝে। ওকে, আর কি থাকে, স্থায়ী অঞ্চল আর পরিবর্তনশীল অঞ্চল থাকে, আর মাঝখানে ওটা কবজা থাকে। ওকে, তো এইটা ছিল একটা অ্যান্টিবডির গঠন। পরের কোশ্চেন আছে কার্সিনোজেন কি, প্রোটোঅঙ্কোজেন কি, ইনকিউবেশন পিরিয়ড বলতে কি বোঝো। দেখো, কার্সিনোজেন মানে যেসব পদার্থ ক্যান্সার সৃষ্টি করে ওদের বলবো কার্সিনোজেন। আর প্রোটোঅঙ্কোজেন কি, প্রাণীদেহে যে সমস্ত জিন স্বাভাবিক কোষ বিভাজন প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করে তাদের প্রোটোঅঙ্কোজিন মানে হচ্ছে নর্মাল সেল ডিভিশন করে যেসব জিন, কিন্তু ওই প্রোটোঅঙ্কোজিন যখন অঙ্কোজিনে কনভার্ট হয়ে যায় তখন কী হবে, ক্যান্সার কোষ সৃষ্টি হতে পারে। পরে কোশ্চেন আছে ইনকিউবেশন পিরিয়ডটা কি। ইনকিউবেশন মানে যেই রোগ জীবাণু আমাদের বডিতে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তো এফেক্ট হবে না, কিছু সময় যাবে, কিছু দিন যে সময় থাকলো তারপরে যে রোগ লক্ষণটা প্রকাশ পেলো, সেই যে সময়টাকে রোগ জীবাণু প্রবেশ করার পর থেকে রোগ লক্ষণ প্রকাশ হওয়ার সময় পর্যন্ত, আগের সময় পর্যন্ত, এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। আজকে আমাকে মশা কামড়ালো, 14 দিন পর আমাকে ম্যালেরিয়া হলো, তো আজকের মশা শুরু করে 14 দিনের ম্যালেরিয়ার ডিফারেন্সটাই হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ওকে, পরের কোশ্চেন ভালো কোশ্চেন আছে, বংশগতির ক্রোমোজোম তত্ত্ব কি। বংশগতির ক্রম 1902 খ্রিস্টাব্দে কি সার্টান আর বোভেরি দুজন ক্রোমোজোমকে জিনের সাথে, মানে মেন্ডেল ক্রোমোজোমের যে ওদের যে থিওরি আছে ওর সাথে মেন্ডেলের থিওরিকে তুলনা করেছে। সে বলছে যে মেন্ডেলের জিনগুলো আছে ওগুলো ক্রোমোজোমে অবস্থান করে। এবার ওদের কি কোশ্চেন আছে দেখো, ওদের কিছুগুলো নিয়ম আছে, মানে ওর তত্ত্বগুলো। প্রথম তত্ত্ব হচ্ছে ক্রোমোজোম আর জিন ডিপ্লয়েড কোষে জোড়ায় জোড়ায় অবস্থান করে। প্রথম এটা ক্রোমোজোমও জোড়ায় জোড়ায় অবস্থান করে, জিনও জোড়ায় জোড়ায় অবস্থান করে। 2 নম্বর, মিওসিস কোষ বিভাজনের সময় 2টি হোমোলোগাস কোষ পৃথক হয়ে যেতে থাকে। হ্যাঁ, তো মিওসিস হবে, 2n থেকে nn হয়ে যাবে। জীবের গেমেট জীবের কোনো বৈশিষ্ট্যের কেবল একটি এলিল ধারণ করে। 3 নম্বর, নিষেকের মাধ্যমে ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা পুনঃপ্রতিষ্ঠিত হয়। এটা একটু মুখস্থ করে নিব, এর জন্য অলরেডি ভিডিও আছে। ওকে, আর ক্রোমোজোম দ্বারা লিঙ্গ নির্ধারিত হয়, যেসব ক্রোমোজোম দ্বারা ওগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম। পরে কোশ্চেন আছে যে ক্লাইনফেল্টার সিনড্রোমটা ক্যারিওটাইপটা লেখো আর 2টি উপসর্গ লেখো। জিনপুল কি, ওর যে ক্যারিওটাইপ মানে ক্রোমোজোমের যে স্ট্রাকচার XXY ক্লাইনফেল্টার সিনড্রোম, আর ওর যে উপসর্গ কি হতে পারে, প্রথম হচ্ছে শুক্রাণুর অনুপস্থিত বা সংখ্যা কম, ছোট আকারের পেনিস হবে, অন্ডকোষও ছোট হবে। ওকে, আর হচ্ছে উচ্চতায় বেশি হবে, দুর্বল অস্থি হবে, মুখে আর গায়ে লোম কম থাকবে, পেশি কম থাকবে, পেটে চর্বি বেশি থাকবে। এইগুলো হচ্ছে কি ওর সিমটমস। জিনপুল কি, কোনো এক প্রজাতির ভিতরে যত সংখ্যায় জিন থাকে সেটাকে বলবো জিনপুল। কোনো একটি প্রজাতির মধ্যে টোটাল জিনটাই হচ্ছে জিনপুল। আচ্ছা, পরের কোশ্চেন, এই কোশ্চেনটা আমি প্রথমবার এখানে পেয়েছি, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা পিডিএফটা স্ক্রিনশট করে নিবে। বিবর্তনের জৈব আণবিক মানে মলিকুলার এভিডেন্স। ওকে, ইভালুয়েশনের মলিকুলার এভিডেন্স চেয়েছে, জৈব আণবিক প্রমাণ বিবর্তনের। দেখো, ব্যাকটেরিয়া থেকে 3টা প্রমাণ দিয়েছি। ব্যাকটেরিয়া থেকে শুরু করে উন্নত জীব মানুষ পর্যন্ত সকল জীবদেহের মূল উপাদান কি, প্রোটিন। এবার এই প্রোটিনগুলি আবার 20 রকম অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, টোটাল অ্যামাইনো অ্যাসিড কত, 20। এবার হচ্ছে এই বিচারে সকল জীব একই রকম কাঠামোতে তৈরি, সরল থেকে জটিল। এতে তফাৎ কী দেয়, শুধু প্রোটিনের যে স্ট্রাকচারের উপর। ওকে, যেমন প্রোক্যারিওটদের ক্রোমাটিনে হিস্টোন প্রোটিন থাকে, কিন্তু ইউক্যারিওটিকের ক্রোমাটিনে হিস্টোন প্রোটিন থাকে না। এটা হচ্ছে প্রথম এভিডেন্স। ব্যাকটেরিয়া মানে সব সরল থেকে জটিল, সবার সিঙ্গল একই 20টাই অ্যামাইনো অ্যাসিড আছে। তারপরে বলছে অনেক প্রাণীর ক্ষেত্রে, বিশেষ করে মেরুদণ্ডী প্রাণীদের হরমোনের প্রভাব বিশেষ লক্ষণীয়। এদের মধ্যে কার্বোহাইড্রেট বিপাকে ইনসুলিন নামক হরমোনে উল্লেখযোগ্য। এই ইনসুলিন তৈরি হয় অগ্নাশয় গ্রন্থিতে। কি বলছে, ইনসুলিন অভাব হলে ডায়াবেটিস রোগ হয়, সবাই জানি। এবার মানুষের চেয়ে নিম্ন প্রাণীদের অগ্নাশয় ইনসুলিন নিয়ে মানুষ ওই ইনসুলিনের অভাব পূরণ করতে পারে। এর মানে কি নিম্নগোত্রের প্রাণীর সঙ্গে মানুষের মধ্যে সম্পর্ক আছে। কি বলছে বলো দেখি, সে বলছে ইনসুলিন যে আছে, তাই তো মানুষের বডিতে অগ্নাশয় ইনসুলিন তৈরি করে। এবার ইনসুলিনের যদি অভাব দেখা যায় তাহলে অন্য কোনো জীবের থেকে ইনসুলিন নিতে পারে, মানে মানুষের সাথে ওই নিম্ন বর্গের যে সরল জীবের লিঙ্ক আছে। পরে বলছে স্পঞ্জ থেকে শুরু করে মানুষ সকল প্রাণীদের মধ্যে অনেক রকম উৎসেচক থাকে, একই রকম উৎসেচক থাকে। যেমন এমাইলেজ শ্বেতসার ভেঙে মল্টোজে কনভার্ট করে, ট্রিপসিন প্রোটিন ভেঙে প্রোটিয়েজ পেপটাইন তৈরি করে। এর মানে কি হচ্ছে, স্পঞ্জের সাথেও মানুষের লিঙ্ক আছে। তো এটাই হচ্ছে মলিকুলার এভিডেন্স, যে সরলতম জীব থেকে জটিল যে জীব হয়েছে ওর মলিকুলার এভিডেন্স দাও, প্রমাণ 3টা দাও, 3টা দিয়েছি।
পরের কোশ্চেন বলছে নন জেনেটিক আরএনএর কাজগুলি লেখো। এবার তোমাদের জানতে হবে আরএনএ দুই রকমের আছে, জেনেটিক আরএনএ, নন জেনেটিক আরএনএ। জেনেটিক মানে যাদের জেনেটিকটা আরএনএ নির্ধারণ করে, যে মানে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল কি ডিএনএ। যে সমস্ত জীবের বা যে সমস্ত মাইক্রোঅর্গানিজমের জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ, ওদের হচ্ছে জেনেটিক আরএনএ। আর যাদের ক্ষেত্রে আরএনএ শুধু প্রোটিন তৈরি করে বা অন্যান্য কাজ করে, ওকে, সেটাকে বলছে আমরা নন জেনেটিক আরএনএ। ওটা তিন রকমের, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। তো এমআরএনএর কাজ কি? এমআরএনএ হচ্ছে, এমআরএনএতে কী থাকে? কোডন। সে ডিএনএ কী ধরনের প্রোটিন তৈরি হবে সেটা বার্তা বহন করে সেটা, কারণ ডিএনএ তো পড়বে কি, মানে ডিএনএকে ওই যে এমআরএনএ আছে, এমআরএনএকে পড়ে তবে তো প্রোটিন তৈরি হবে। আরআরএনএর কাজ কি? প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবোজোম তৈরি করা আরআরএনএর কাজ। টিআরএনএর কাজ কি? সাইটোপ্লাজমের অ্যামাইনো অ্যাসিড ভান্ডার থেকে অ্যামাইনো অ্যাসিডকে ধরে নিয়ে চলে আসবে। এখানে এমআরএনএ কোডন রিডিং পড়বে, অ্যান্টিকোডন লুপ, সেখানে সে ধরে নিয়ে চলে আসবে। তিনটা আরএনএর কাজ আগের বছর এসেছিল। পরে কোশ্চেন আছে এন্ডেমিক স্পিসিস কাকে বলে, উদাহরণ দাও। মানে যে প্রজাতির উপস্থিতি একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে, মানে তার বাইরে সেই প্রজাতির কোনো অস্তিত্ব নেই, তাকে আমরা বলবো এন্ডেমিক প্রজাতি। যেমন নীলগিরির কাঠপায়রা কি হচ্ছে এন্ডেমিক প্রজাতি। কাকে বলে? যে প্রজাতির উপস্থিতি একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, তার বাইরে তার কোনো অস্তিত্ব নেই, তাকে আমরা বলবো কি এন্ডেমিক স্পিসিস। ওর উদাহরণ হচ্ছে নীলগিরির কাঠপায়রা। রেড ডাটা বুক কি? বারবার এটা বলা হয়েছে, রেড ডাটা বুক IUCN কর্তৃক প্রতিষ্ঠিত SSCর উদ্যোগে একটা বই, যাদের মধ্যে বিপদগ্রস্ত, বিলুপ্ত ওইসব প্রাণীর তথ্য সংকলিত আছে একসাথে, ওকে রেড ডাটা বুক বলবে। এটা 1965-তে প্রথম প্রকাশ হয়। ওকে, পরে কোশ্চেন দেখো কি বলেছে, লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। লবণাম্বু উদ্ভিদের কি কি? পাতা পুরু, চকচকে, মসৃণ হয়, অনেক উদ্ভিদ পত্রবিহীন হয়। আর কি লিখবে? যে এদের যে ঠেসমূল আছে, মিউসিলেজ কোষ উপস্থিত থাকতে পারে, এদের স্টোন সেল লক্ষ্য করা যায়, পাতার ত্বক মোম বা রোম দিয়ে আবৃত, লিগনিন কলা খুব দুর্বল হয়, শ্বাসমূলের সাহায্যে অনেকে শ্বাসকার্য চালায়, জরায়ু জঙ্কদগম দেখা যায়। তো এই ছিল টোটাল, তোমাদের দুটো সেট কভার করে দিয়েছি, 3 মার্কের সবই কোশ্চেন সলভ করেছি। ওকে, তোমরা ভালো থেকে ভিডিওগুলো দেখতে থাকো। ওকে, তোমাদের যার লাগবে তাকে একটু এগুলো শেয়ার করে দিও। ওকে।